হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আহ, ফেসবুকে আমাকে আসলে অনেকেই প্রশ্ন করেছে যে এমবিএ করার জন্য এই সময়টা আসলে উপযুক্ত কিনা, আর ইউএসএ তে এমবিএ করার ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জেস গুলো আছে, এবং এমবিএ পরবর্তী পর্যায়ে সম্ভাবনাই বা কি আছে, আর তারা কিভাবে প্রিপারেশন নিতে পারে, এটা কিভাবে ফাইন্যান্সিয়ালি তাদের জন্য লাভজনক হতে পারে, এ ধরনের অনেক প্রশ্ন। অনেকের সাথেই আমি এর মধ্যে কথা বলেছি, বাট আসলে সবার সাথে ওইভাবে কথা বলা অনেক ক্ষেত্রে সম্ভব হয়নি বা হয় না, যার কারণে মনে করলাম যে একটা ভিডিও তৈরি করি এবং পরবর্তীতে হয়তো আমার কোনো চ্যানেলে আপডেট করে দিলে, যদি কারো প্রয়োজন হয় আমি লিংক দিয়ে দিলে তারা ইনফরমেশনগুলো কালেক্ট করে নিতে পারবে। তো সেই কারণেই আসলে এই ভিডিওটা করা। এই ভিডিওতে আমি যে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব, যে আমার এমবিএ জার্নি টু দ্য ইউএসএ, এবং কিভাবে আমি প্রিপারেশন নিলাম, এমবিএটা এখানে করার জন্য ইউএসএ তে আসার পরে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছি, এটা কতটুকু আমার জন্য লাভজনক হতে পারে, কিংবা আসলে নতুন কেউ যদি এখানে আসে তাহলে সে কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারে, কোন কোন বিষয়গুলো কনসিডার করা উচিত, এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে এমবিএটা তার জন্য কতটুকু ভালো সিদ্ধান্ত হবে, এই বিষয়গুলো খুব অল্প সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। আমি রাজীব সরকার। আমি বাংলাদেশে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমবিএ কমপ্লিট করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে জয়েন করি, এবং সেখানে আমি 7-8 বছর কাজ করি। এবং ব্যাংকে চাকরি করা অবস্থায় আমি আমার একটা স্টার্ট আপ প্রতিষ্ঠা করি, যেটা ফার্নিচার ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউশন একটা বিজনেস ছিল, ই কমার্স এবং এফ কমার্স বেস। তো সেই বিজনেসটা ভালোই চলছিল, বাট করোনার কারণে যখন এই বিজনেসটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে, তখন আমি সিদ্ধান্ত নেই যে আমার চাকরিটা ছেড়ে দিয়ে বিজনেসটাকে সেভ করার জন্য। এবং আমি 2-3 বছর চেষ্টা করি যতটুকু সম্ভব এটাকে ডেভেলপ করার জন্য, এবং তারপরে একটা সময় মনে হয় যে আমার ব্যাক করা উচিত আবার কর্পোরেট সেক্টরে। বাট ওই 2-3 বছরের গ্যাপের কারণে এটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ বাংলাদেশে জব মার্কেটটা অনেক বেশি চ্যালেঞ্জিং। অ্যাট দ্য সেম টাইম প্রপার আসলে কমিউনিকেশন বা প্রপার একটা নেটওয়ার্কিং না থাকলে এটা অনেক সময় কঠিন হয়ে যায়। তো তখন আমি সিদ্ধান্ত নেই যে দেশের বাইরে থেকে কোনো অ্যাডভান্স ডিগ্রি যদি আমি নিয়ে আসি, তাহলে হোপফুলি এটা আমার জন্য হয়তো একটু সহজ হতে পারে। এরই ধারাবাহিকতায় আমি প্রথমে আসলে বিভিন্ন এজেন্সিগুলোর কাছে যাই, তাদের সাথে আলোচনা করি যে আসলে কতটুকু সম্ভাবনা আছে আমার পক্ষে বাইরে যাওয়ার ক্ষেত্রে। এবং আমি প্রথমে আসলে এজেন্সির থ্রুতে কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, এবং আমি ব্যক্তিগতভাবেও কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি। সেখান থেকে বেশ কয়েকটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসে, কিন্তু প্রথমবার আমার ভিসা হয় না। আমি অফার লেটার পাই আইআইটি শিকাগো থেকে, তারপর ইউনিভার্সিটি অ্যাট আলবেনি থেকে, কেন্ট স্টেট ইউনিভার্সিটি থেকে। সবগুলোই মাস্টার্স প্রোগ্রাম ছিল বিজনেস অ্যানালিটিক্সের উপরে। বাট আমি ইন্টারভিউ ফেস করি ইউনিভার্সিটি অ্যাট আলবেনি দিয়ে, যেটার মাধ্যমে আমি আসলে ভিসা পাই না। তো তখন আমি আরও আসলে রিসার্চ করি, ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করি, নিজেকে আসলে প্রস্তুত করার চেষ্টা করি। মোটামুটি 4-5 মাস পড়াশোনার ভিতরে নিজেকে এনগেজ রাখি, আইএলস, জিআরই এগুলো নিয়ে। এবং ফরচুনেটলি আইএলস, জিআরই সবগুলোতে মোটামুটি বেশ ভালো একটা স্কোর আসে অক্লান্ত পরিশ্রমের পর। এবং আমি চিন্তা করি যে পিএইচডিতে অ্যাপ্লাই করব, কিন্তু আমার তো রিসার্চ এক্সপিরিয়েন্স নাই, আমি তো আসলে বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তারপরে আমি কর্পোরেট সেক্টরে চাকরি করেছি, সো এটা আমার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। তারপরেও কয়েকটা বিজনেস পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করি, যেখানে আমি ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে পিএইচডি অফার পাই। যদিও আমার আসলে খুব একটা ওটা হয়নি। তারপরে আমি চিন্তা করি যে ঠিক আছে, তাহলে মাস্টার্স প্রোগ্রামে না ট্রাই করে বেটার এমবিএ এর জন্য ট্রাই করি। যদিও আমার একটা এমবিএ আছে, তারপরেও আমি বেশ কিছু এমবিএ এর জন্য ইউনিভার্সিটি সিলেক্ট করি, এবং সেগুলোতে আমি ধারাবাহিকভাবে অ্যাপ্লাই করি। এবং
সৌভাগ্যবশত আমি বেশ কয়েকটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার এবং ওয়েটিং অফার পাই। তো এর মধ্যে খুবই নোটেবল বা লক্ষণীয় ছিল এমআইটি থেকে ওয়েটিং ওয়েটিংয়ে থাকা, ডিউক ইউনিভার্সিটি ফিকেও বিজনেস স্কুলে ওয়েটিংয়ে থাকা, কার্নেগি মিলান ইউনিভার্সিটিতে ওয়েটিংয়ে থাকা, রাইস ইউনিভার্সিটিতে ওয়েটিংয়ে থাকা, এবং অফার লেটার পাওয়ার মধ্যে ছিল আম, ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস, যেখানে আমি এখন এমবিএ এনরোল করছি, এবং জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি, তারপর ইমোরি থেকে অফার লেটার ছিল। বাট কম্পারেটিভলি অনেক কিছু অ্যানালাইসিস করে যারা এখানে এমবিএ করছে, এমবিএর এমপ্লয়মেন্ট রিপোর্ট, এমবিএ এর ফ্যাসিলিটিগুলো কি কি ধরনের আছে, এটা স্টেম ডেজিগনেটেড কি না নন স্টেম ডিগ্রি, এবং যারা এখানে এমবিএ করছে তাদের সাথে কমিউনিকেট করে প্রোগ্রামের স্ট্রেংথ এবং অপশনগুলো অ্যানালাইসিস করে ফাইন্যান্সিয়াল প্যাকেজ বা আদার্স বিষয়গুলো অ্যানালাইসিস করার পরে আমি ফাইনালি সিদ্ধান্ত নেই ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইসে এমবিএ করব। তো ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস, এটার ওলিন বিজনেস স্কুলটার নাম। তো এখানে আমি এই এমবিএ প্রোগ্রামে এনরোল করি এবং আমি এটা নিয়ে ভিসা ইন্টারভিউ ফেস করি, এবং জুলাই 2024 আমি ইউএসএতে ফ্লাই করি 15 তারিখে। তো তারপর থেকে আমি একটা শর্ট সেমিস্টার সামার কমপ্লিট করেছি, একটা লং সেমিস্টার ফল কমপ্লিট করেছি, এবং তার সাথে এখন স্প্রিং সেমিস্টার 2025 চলমান আছে। এখানকার এডুকেশন সিস্টেমটা টোটালি ডিফারেন্ট। বাংলাদেশেও আমি এমবিএ করেছি, যেখানে থিওরিটিক্যাল বিষয়গুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, বেশিরভাগ পড়াশোনায় ছিল আমাদের থিওরি বেস। বাট এখানে এমবিএটা বেশিরভাগ কেস স্টাডি বেস। হার্ভার্ড বিজনেস স্কুলের কেসগুলো আমাদেরকে পড়ানো হয় এবং সেগুলো ক্লাসে ডিসকাশনে পার্টিসিপেট করতে হয়। তার আগেই সেই কেস পড়ে তার উপরে অ্যাসাইনমেন্ট থাকে, বিভিন্ন টাইপের কোশ্চেন, সেগুলোকে সলভ করতে হয় এবং সেভাবে আসলে সাবমিট করে প্রিপারেশন নিয়ে ক্লাসে পার্টিসিপেট করতে হয়। এটা একটা ইউনিক বিষয়। কেস স্টাডি কথা বলতে গেলে এই 2 সেমিস্টারে অ্যারাউন্ড 150+ কেস আমরা সলভ করি বা স্টাডি করি। আর ওয়াশিউয়ে আসার সবচেয়ে বড় যে বিষয়গুলোর ভিতরে 2-3টা বিষয় ছিল। ফার্স্ট অফ অল ফাইন্যান্সিয়াল স্কলারশিপ, যেটা আমি পাই, ডিন স্কলারশিপ, এবং যেটা যথেষ্ট ভালো ছিল। এবং আরেকটা বিষয় ছিল যে গ্লোবাল ইমার্শন, কারণ এই বিজনেস স্কুলটা টপ 20 বা টপ 25 এর মধ্যে আসে অলওয়েজ, মেইনলি এমবিএ প্রোগ্রামটা। সো গ্লোবাল ইমার্শন এবং এমবিএ প্রোগ্রামের স্ট্রেংথ একটা ফ্যাক্টর ছিল। গ্লোবাল ইমার্শনের ভিতরে আমরা 1 মাস ইউরোপ এবং এশিয়া, মেইনলি আমি ভিজিট করেছিলাম স্পেন বার্সেলোনাতে 15 দিনের মতো এবং সিঙ্গাপুরে 15 দিনের মতো, এবং সেখানে বিজনেস এক্সটেনশন এবং অপারেশনাল বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করেছি। সেখানে বিভিন্ন স্পিকার সেশন ছিল, তাদের সাথে আমি এবং আমাদের পুরো ক্লাস পার্টিসিপেট করেছে। সো এই বিষয়গুলো একটা ভালো বিষয় ছিল। এবং আরও একটা বিষয় ছিল যে স্মল ক্লাস সাইজ, কারণ অনেক এমবিএ প্রোগ্রাম আছে যেখানে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট তারা এনরোলমেন্টের অপশন দেয়। তো অনেক স্টুডেন্ট হলে সেখানে আসলে খুব ভালো এনগেজমেন্ট বা প্রফেসর এবং স্টাফদের সাথে খুব একটা ভালো বাইনেমে চেনার মতো বিষয়গুলো থাকে না। আমাদের এখানে 100-এর মতো এনরোলমেন্ট অপরচুনিটি থাকার কারণে এটা খুব স্ট্রংলি কাজ করে। আমাদের এই প্রোগ্রামটা 27 কান্ট্রি রিপ্রেজেন্ট করে, যেখানে বাংলাদেশ থেকে আমি একমাত্র স্টুডেন্ট। তবে বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট ওয়াশিউতে আছে, অ্যারাউন্ড 20-র মতো স্টুডেন্ট আছে যারা পিএইচডি এবং এমপিএইচ প্রোগ্রামগুলোতে আছে এবং অন্যান্য ডিপার্টমেন্টে। ইউনিভার্সিটিটা অনেক বিউটিফুল একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস ইন টার্মস অফ ন্যাচারাল বিউটি অ্যান্ড আদার স্টাফ। ইউনিভার্সিটির যারা প্রফেসর আছে তারা খুবই ভালো, এবং বেশিরভাগ প্রফেসরই হার্ভার্ড থেকে পিএইচডি বা এমআইটি থেকে পিএইচডি করা। সো তারা আসলে বিভিন্ন ইউনিভার্সিটিতে দীর্ঘদিন শিক্ষকতার সাথে ইনভলভ ছিলেন। সো তাদের টিচিং ক্যাপাসিটিটা অনেক ভালো, স্টাফ অ্যান্ড সবাই অনেক বেশি হেল্পফুল।
আম, এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনি এমবিএ করার ক্ষেত্রে এই সময়টা বেছে নেবেন কিনা। এই সময়টা আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং ইন এ সেন্স, কারণ গ্লোবাল ইকোনমিটায় একটা চেঞ্জ হতে যাচ্ছে, যেখানে গ্লোবাল ট্রেডিং পলিসিগুলো নিয়ে কাজ করছে ইউএস গভর্নমেন্ট, এবং অন্য অন্য দেশগুলো সেগুলোর সাথে ক্রিয়া প্রতিক্রিয়া অনেক কিছু হচ্ছে, যার কারণে জব মার্কেট এবং টোটাল ইকোনমিক্যাল সেক্টরটা অনেক বেশি আপস অ্যান্ড ডাউনের মধ্যে আছে। সো ডেফিনেটলি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এটা অনেক চ্যালেঞ্জিং, মেইনলি নিজেদেরকে খুব ভালো একটা জায়গায় প্লেস করার ক্ষেত্রে অনেক হাই প্রিপারেশন এবং অনেক ডেডিকেশন দরকার, যে জিনিসটা আমি ফিল করতে পারছি। বাট সময় আসলে পরিবর্তন হয়। গত 1-1.5 বছর আগে যারা এখানে এমবিএ করেছে, এই ধরনের ব্যক্তিদের সাথে কথা বলেছি, তারা এমবিএ শেষ করতে করতে অনেক ভালো ভালো জায়গায় অফার লেটার পেয়েছে, তারা বিভিন্ন জায়গায় চাকরি করছে এবং কাজ করছে। সো এটা একটা ভালো ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার যে শেখার যে বিষয়টা, লার্নিং এর যে ডেপথ, এমবিএ প্রোগ্রামগুলো মেইনলি টপ 30 এমবিএ প্রোগ্রামগুলোকে যদি কনসিডার করা হয়, হুইচ ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড ভেরি ডেপথ ইন টার্মস অফ লার্নিং, বাট দ্য প্রবলেম ইজ tuition fee is very high, because top 30 MBA program around tuition fee 2 বছরে $1,30,000-40,000 থেকে শুরু করে $1,70,000-80,000 মধ্যে। সো এটা টিউশন ফি, এটা ছাড়া তো লিভিং এক্সপেন্স আছে। সো ইটস রিয়েলি ভেরি বিগ ডিল অ্যান্ড ভেরি বিগ ডিসিশন ফর এভরিওয়ান। সো বিফোর টেকিং এনি ডিসিশন, মাই suggestion for everyone is to discuss with seniors, ভালো যারা বিভিন্ন জায়গায় আছে, লিঙ্কডইনে তাদের সাথে কানেক্ট হয়ে তাদের সাথে আলোচনা করা, সময় নিয়ে কথা বলা, এবং চ্যালেঞ্জেস গুড অ্যান্ড ব্যাড বা চ্যালেঞ্জেসগুলো কি আছে, ভালো মন্দ ফিচার্স অ্যান্ড যে বিষয়গুলো বলে আর কি, সেগুলো কীরকম আছে এই বিষয়গুলো জানা, এবং পরবর্তীতে দেখে শুনে বুঝে ডিসিশন নেওয়া। তবে অবশ্যই এমবিএ প্রোগ্রাম চুজ করার আগে বা বিজনেস যে কোনো ডিগ্রি চুজ করার আগে স্টেম ডেজিগনেটেড কিনা এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখা উচিত, কারণ স্টেম ডেজিগনেটেড হলে সিপিটির পরে আরও 2 বছর ওপিটি অপশন পাওয়া যায়, অর্থাৎ 3 বছর ওয়ার্ক অপরচুনিটি পাওয়া যায়, এবং এমপ্লয়মেন্টের ক্ষেত্রে এটা কিছুটা হেল্প করে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে কষ্ট করার মানসিকতা থাকতে হবে, কারণ দেশের বাইরে আসলে নিজের কাজ নিজেই করতে হয়, রান্না করতে হয়, খেতে হয়, পড়াশোনা করতে হয়। সো এই ধরনের চ্যালেঞ্জিং মেন্টালিটি থাকলে আসা যেতে পারে। আর একটা প্রশ্ন অনেকে করে যে আসলে পার্ট টাইম জব এবং সেই জব করে পড়াশোনা করা কিংবা টিউশন ফি দেওয়াটা আসলে কতটুকু সম্ভব হয়। না, টপ ইউনিভার্সিটিগুলোতে আপনি পার্ট টাইম জব করে টিউশন ফি দিতে পারবেন না, ক্যাম্পাস জব করার পারমিশন আপনি পাবেন, তাও ফার্স্ট ইয়ারে অনেক ইউনিভার্সিটি এটা পারমিট করে না, এবং যে পরিমাণে ওয়ার্কলোড বা পড়াশোনার চাপ থাকবে এটা আসলে অনেক কঠিন হয়ে যায় কোপ আপ করা, কারণ এডুকেশন সিস্টেমটা টোটালি ডিফারেন্ট। বাট সেকেন্ড ইয়ার থেকে হোপফুলি পার্ট টাইম জব করে আপনি টুকটাক আপনার সার্ভাইভালের কাজগুলো করতে পারবেন। বাট টিউশন ফির যে পোর্শনটা, যদি স্কলারশিপ না থাকে তাহলে সেটা আপনাকে সামহাও ম্যানেজ করতে হবে, হয় বাংলাদেশ থেকে নিতে হবে, না হলে লোন নিতে হবে, নিয়ে আপনাকে এটা কমপ্লিট করতে হবে। বাট এন্ড অফ দ্য ডেতে এই ধরনের এমবিএ প্রোগ্রামগুলোতে এনরোল করার পূর্বে অবশ্যই এমপ্লয়মেন্ট রিপোর্ট এবং ইউনিভার্সিটির স্পেসিফিকেশনের বিষয়গুলো একটু মনে রাখা দরকার, কারণ কিছু কিছু ইউনিভার্সিটি আছে পার্টিকুলারলি আপনি কোন দিকে ক্যারিয়ার করতে চাচ্ছেন তার উপর ভিত্তি করে ইউনিভার্সিটিগুলো ফোকাস করে। আপনি যদি ফাইন্যান্সে ক্যারিয়ার করতে চান তাহলে ওয়ার্টন, ডেফিনেটলি এটা ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি ইন ইউএসএ, নট অনলি ইউএসএ বাট ওভারঅল। ওয়ার্টন আছে, জর্জ টাউন আছে, যারা ফাইন্যান্সের জন্য খুবই ভালো। আবার কনসাল্টিং নিয়ে যারা ক্যারিয়ার করতে চায় তাদের জন্য কেলগ বিজনেস স্কুল আছে, তারপর আপনার ওয়াশিংটন ইউনিভার্সিটি সেন্ট লুইস আছে, ভার্জিনিয়া ইউনিভার্সিটির ডার্ডেন বিজনেস স্কুল আছে, ডিউক ইউনিভার্সিটির ফিকো বিজনেস স্কুল, এগুলো কনসাল্টিংয়ের জন্য খুব ভালো। টেকের জন্য এমআইটি, স্ট্যানফোর্ড, কার্নেগি মিলান ইউনিভার্সিটি, এগুলো ডেফিনেটলি অনেক ভালো। সো আপনি আসলে কোন দিকে ক্যারিয়ার করতে চান তার উপরে ভিত্তি করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, যার কারণে আপনার ভালো একজন মেন্টর বা কোচ খুব ইম্পর্টেন্ট।
সো বেশি আমি আম, কথা বাড়াবো না। অসংখ্য ধন্যবাদ সবাইকে সময় নিয়ে যারা দেখবেন তাদেরকে। যদি ভালো লাগে, কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টস করতে পারেন। এই চ্যানেলটা আসলে আমি ওপেন করেছিলাম, ভেবেছিলাম যে ইউএসএ তে আসার পরে যারা বাংলাদেশ থেকে আসতে চায় তাদেরকে গাইডলাইন দেওয়ার ক্ষেত্রে আমি হয়তো কিছুটা কাজ করতে পারবো, বাট আসলে এখানে আসার পরে নানা ধরনের চ্যালেঞ্জ এবং ইস্যুর কারণে ভিডিও মেক করা রেগুলার আসলে অনেক কঠিন কাজ। বাট রিসেন্টলি বেশ কিছু কোশ্চেন পাওয়ার পরে মনে হলো যে একটা ভিডিও তৈরি করি। যদি আপনাদের লাইক, কমেন্টস, শেয়ার এগুলো পাই বা সাবস্ক্রিপশন পাই তাহলে হয়তো এনকারেজ হবে এবং পরবর্তীতে আরো ভিডিও তৈরি করব, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য সেগুলোতে। আর এই তো সোফার দোয়া করবেন, চেষ্টা করছি নিজের অবস্থানের পরিবর্তন করার জন্য, অন্তত ভালো কিছু শেখার জন্য, জানার জন্য। আপনাদের সবার জন্য দোয়া করি। বাইরের লাইফটা অনেক চ্যালেঞ্জিং, বাংলাদেশে অনেক আড্ডা দেওয়া যায়, বন্ধুদের সাথে অনেক সময় কাটানো যায় চায়ের দোকানে বা বিভিন্ন জায়গায়, বাট এখানে আসলে এটা অনেক কঠিন হয়ে যায়। মেইনলি আমি যে জায়গাটায় আছি, সো অনেক মিস করি বাংলাদেশকে। ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুন আপনারা সবাই। ধন্যবাদ সবাইকে।